নমস্কার। পশ্চিমবঙ্গের এই হাল আমলের বিধানসভা নির্বাচনে 2026-এ যেটা হয়ে গেল, তার যেদিন ফল প্রকাশ হচ্ছিল, সেদিন আমি অনেকগুলো চ্যানেল পাশাপাশি রেখে দেখছিলাম। আপনারা সকলেই দেখছিলেন, আমিও দেখছিলাম, সারা বাংলার মানুষ দেখছিলেন, এমনকি ভারতবর্ষেরও বহু মানুষ দেখছিলেন, এমনকি বিদেশের মানুষও কিছু দেখেছেন, কারণ এটা নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। তা সেদিন ফল প্রকাশ হচ্ছে, দেখা যাচ্ছে যে তৃণমূল আর বিজেপির টক্কর চলছে। তারপর একটা সময় বিজেপি এগিয়ে গেল। ঠিক সেই সময় আরও অনেকের মতো আমিও দেখেছিলাম যে বাজারবাবুদের চ্যানেলের যে সঞ্চালক আছেন, তিনি দিনের মাঝখানে একটা টাই পরেছিলেন যেটার রং অন্য ছিল। মাঝখানে যেই বিজেপি জিততে শুরু করলো, টাইটার রং বদলে গেরুয়া হয়ে গেল, তিনি বদলেই এলেন। তো এইটা আমার চোখে কিছু লাগেনি। তো এই নিয়ে অনেকে হইচই করেছিলেন একদিন পরে সমাজ মাধ্যমে, কিন্তু আমার চোখে কিছু লাগেনি, কারণ কত কিছুই তো হতে পারে। হয়তো পুরোনো টাইটা দিয়ে একবার ভুল করে মুখ মুছে ফেলেছিলেন, থুতু টুতু লেগে গিয়েছিল, অথবা বাথরুম টাথরুমে তো যেতে হয়, সেখানে অন্য কিছুও মুছে ফেলতে পারেন। তো তখন হয়তো টাই বদলেছিলেন, অত কিছু না ভেবেই। ওনাদের স্টকে নিশ্চয়ই গাদা গাদা টাই থাকে, একটা টাইয়ের ভরসায় তো আর সঞ্চালনা করতে আসেন না। তো আমি তখন কিছু ভাবিনি। তো তারপর দেখলাম যে কাউন্টিং ক্রমশ গড়াচ্ছে। যতই কাউন্টিং নিয়ে অভিযোগ আসছে, গণনা নিয়ে, ততই উনি তৃণমূলের লোকেদের ধমকাচ্ছেন। তো তাতেও আমি কিছু ভাবিনি, কারণ একটা সময় ছিল যখন এরকম দেখে দেখে অভ্যেস হয়ে গিয়েছিল। তো একটা সময় টিভি দেখলেই মনে হতো যে একদিকে হচ্ছে তৃণমূল আর অন্যদিকে বাকি সবাই, মানে সমস্ত খেলোয়াড়রা তো আছেনই, তার সঙ্গে আম্পায়ারও আছেন। তো তৃণমূল একেবারেই ধোয়া তুলসী পাতা ছিল না, তো সবাই মিলে আক্রমণ করছেন। তার কিছু কারণ নিশ্চয়ই যুক্তিসঙ্গত ছিল, কিন্তু সেই তর্কে এখন ঢুকবো না। কিন্তু কথাটা হচ্ছে এরকম দেখতে লাগতো। আর উল্টো দিকে গদি মিডিয়াও তো ওই রকমই, তিলকে তাল করতে তাদের তো কোনো অজুহাত লাগে না। এই ধরুন অনেক কিছু করেছে, যেমন একটা ঘটনাকে ইভ টিজিংয়ের ঘটনা বলে চালিয়ে দিল, পানাগড়ের একটা ঘটনাকে বারবার ইভ টিজিংয়ে খুন মৃত্যু ইত্যাদি বলে দেখানো হচ্ছিল। তো হই হই চই চই পড়ে গেল রত্না দেবনাথ, যিনি তখনও বিজেপি করতেন বলে জানা যায়নি, তাঁকেও টেনে নিয়ে আসা হলো। এই মৃতার মায়ের সঙ্গে ওই মৃতার মায়ের ফোনের কথোপকথন, সে এক বিচ্ছিরি নাটক। তারপর যখন দেখা গেল যে ইভটিজিং টিভটিজিং কিছু না, ওনারা আর কোনো খবর করলেন না। তো এই সমস্ত কিছু তো আগে দেখেছি, ফলে আশ্চর্য হওয়ার কিছু নেই, আমি কিছু মনে করিনি। তো এর একদিন পরেই জানা গেল, একদিন বা দুদিন পরেই জানা গেল যে শুভেন্দু, মানে আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তাঁর আপ্তসহায়ক একেবারে ফিল্মি কায়দায় খুন হয়ে গেছেন মধ্যমগ্রামের কোনো এক চৌমাথায়। তো মর্মান্তিক ঘটনা, প্রত্যেকেই নিন্দে করেছে, আমিও করেছি, এবং প্রত্যেকেই খুনিদের শাস্তি দাবি করেছে। কিন্তু উনি খুব দরদ দিয়ে বললেন যে সেই সুন্দর মুখের ছেলেটি, মানে ঠিক এই কথাটাই বলেননি, কিন্তু সুন্দর শব্দটা ছিল, এরকম কিছু একটা বলেছিলেন। তো এইটা শুনে একটু কানে লাগলো, যে সুন্দর না হয়ে অসুন্দর হলে কি খুনের গুরুত্ব কমে যায়? আমি জানি না, কিন্তু ওই আর কি, ওনাদের তো টিআরপি টেনে আনতে হবে। তো সেটাও খুব একটা গুরুত্ব দিননি। তো পরের দিনই জানা গেল যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কদের অস্বাভাবিক মৃত্যুই নাকি হয়ে থাকে, 3 জনের নাকি এরকম হয়েছে, আর দেহরক্ষীকে ধরলে 4 জন। তো সেটা নিয়ে তো লোকজন একটু ভুরু কোঁচকাতে শুরু করলো। তারও পরে দিন কতকের মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার হলো উত্তরপ্রদেশ থেকে। শোনা যাচ্ছিল এবং খুব হই হই করে একটা ইঙ্গিত করা হচ্ছিল চারদিকে, ওটা প্রাক্তন শাসক দলের কীর্তি, কিন্তু তারা ধরা পড়লো উত্তরপ্রদেশ থেকে, এবং যে যোগাযোগগুলো পাওয়া গেল সেগুলো কিন্তু অন্য দলের সঙ্গে সম্ভাব্য যে যোগাযোগ। তো সেই যে হইচই হচ্ছিল সুন্দর মুখের ছেলেটিকে নিয়ে, তারপর কিন্তু সেই খাতা পুরো বন্ধ হয়ে গেল। তো এইটা একটু খটকা লাগার বিষয়। তো পরিবর্তে যেটা দেখলাম সেটা আরও আনন্দদায়ক। দেখলাম যে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে খাতা খুলেছেন। তো সেটা তো অস্বাভাবিক কিছু না, প্রত্যেকটা নির্বাচনের পরই এখন দেখি নানা রকম হিংসা টিংসা হয়। তো সেটা উত্তরপ্রদেশের থেকে বেশি না বিহারের থেকে বেশি, বিহার যেখানে ক্যান্ডিডেটকেই খুন করে ফেলা হয়, তো সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু হিংসা যে হয় তো সে নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং সেই নিয়ে তো অতি অবশ্যই আওয়াজ তোলাও দরকার। কিন্তু মজার কথা হলো যেটা, যে উনি যখনই খাতা খুললেন দেখলাম যে 2026-এর হিংসা নিয়ে কথা বলছেন না, কথা বলছেন 2021-এর কিংবা 2011-র
তো দেখে শুনে মনে হলো যে যখন বামফ্রন্ট আমলে নির্বাচন পরবর্তী হিংসা হয়েছে সেটা অতি অবশ্যই বামফ্রন্টের দায়িত্ব, এবং যখন তৃণমূল আমলে হিংসা হয়েছে সেটা অতি অবশ্যই তৃণমূলের দায়িত্ব। কিন্তু এই যে বর্তমান সরকার এসেছে, হিংসা এদের কোনো দায় নেই, বারবারই দায়টা চাপানো শুরু হলো বিরোধী পক্ষের ঘাড়ে। তো তাতে আরও অনেকে গলা মেলালেন খুব আশ্চর্যজনকভাবে, যারা নাকি বর্তমান সরকারের বিরোধী। তো সেটা অন্য প্রসঙ্গ। তো দেখে শুনে যা মনে হলো যে নির্ঘাত আগের থেকেও এক ধাপ এগিয়েছেন, সোজা একদম একটা বিশেষ দলেই ঢুকে পড়েছেন। তো কথা হলো যে তাতেও আমি কিছু মনে করিনি, কিছু ভাবিও নি, কারণ এই যে গদি মিডিয়া তাতে তো এসব নতুন কিছু না। ওদের এমনি একটা দলের পক্ষপাতিত্ব করতে হয় ভয়ে বা ভক্তিতে, এটা করতেই হয়। এইবার একটু দোদুল্যমানতা থাকে, কেউ একটু বেশি, কেউ একটু কম, কেউ একটু সরাসরি বলেন, কেউ একটু ঘুরিয়ে পেঁচিয়ে যাতে একটু নিরপেক্ষ মনে হয়, ইত্যাদি। তো তার থেকে এক ধাপ এগোনো নতুন কিছু নয়, বস্তুত কোথাওই নতুন কিছু নয়। তো যদি আপনারা হিসেব করেন, এবারই তো এক গদি মিডিয়ার এক তারকার সাংবাদিক ভোটে দাঁড়িয়েছেন এবং অনেক ভোটে জিতেছেন। দুজন বিপ্লবী চিকিৎসক, তারা অনেক কিছু নিয়ে প্রগতিশীল বিপ্লব করেছেন, আন্দোলন করেছেন। তো এইবারই তারা তো একদম জয় শ্রীরাম বলে ভোটে দাঁড়িয়ে পড়লেন এবং জিতেও পড়লেন। তো এর আগে আপনারা জানেন যে একজন প্রাক্তন খুব দুর্নীতি বিরোধী প্রাক্তন বিচারপতি, তিনি সোজা একটা দলে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়ছিলেন। তো এছাড়াও আরও ডানপন্থী বামপন্থী নানা লোক আছেন, একজন নাকি চে গুয়েভারার ট্যাটু হাতে নিয়ে মন্ত্রী হচ্ছেন ইত্যাদি। তো সবাই তো দল বদলাচ্ছে, মানে প্রচণ্ড বিজেপি বিরোধী তৃণমূল যে মুখপাত্ররা একদিন ছিলেন, তো একদিন সকালবেলা ভোটে হারার পরই তারা বুঝতে পারলেন যে তারা আসলে তৃণমূল বিরোধী। তো আগের বার ছিল দলে থেকে কাজ করতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। তো এইবার আর বোধহয় লজ্জায় কথাটা বলছেন না। তো হঠাৎই তারা তৃণমূল বিরোধী হয়ে গেলেন। তো একদিন যখন ক্ষমতার আস্বাদ পাচ্ছিলেন তখন তারা এই আওয়াজগুলো কেন তোলেননি, তার কোনো ব্যাখ্যা নেই। তো ঠিক আছে, ব্যাখ্যা নেই। তো এখন আরও অনেক কিছু দেখছি যে প্রচণ্ড লিবারাল যারা একদিন ছিলেন, খুব উদারনৈতিক, খুব উদার মনের মানুষ, সেকুলার, তো তারা এখন এবার গলা খুলে জয় শ্রীরাম বলতে আর কুণ্ঠিত হচ্ছেন না। তা হয়েই থাকে, দল তো লোকে বদলাই। তো অন্য একদিকে বিকাশ ভট্টাচার্য, মানে বামপন্থীদের কথায় যদি ধরুন, যে বিকাশ ভট্টাচার্য এই গতকালই দেখলাম অভিযোগ করেছেন যে শুভেন্দুর যে আত্মসহায়কের খুন, এটা আসলে বিজেপির কাজ। কিসের ভিত্তিতে বলেছেন আমি বলতে পারবো না, কিন্তু উনি বলেছেন। কিন্তু কথাটা হলো যে অন্যদিকে বেশ কিছু রামবামকে আমি দেখতে পাচ্ছি, চারদিকে তারা ন্যায় বিচার পেয়ে গেছি, অভয়ার ন্যায় বিচার পেয়ে গেছি বলে কি আনন্দ করে লাফাচ্ছেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো অনেকের কথা শুনলেই মনে হয় রামবামদের যে ভোটটা তারা হারেননি, ভোটটা তারা জিতেছেন, এবং তাদের সংগ্রাম এখনও তৎকালীন যে সরকার ছিল তৃণমূল, তার বিরুদ্ধেই চলছে। তো যাই হোক, এসব চলছে, সেসব অন্য প্রসঙ্গ। তো এর মধ্যে যদি বাজারবাবুরা একটা দলে যোগ দেন, তাতে কি নতুন সমস্যা? নতুন কিছু সমস্যা নেই, ফলে তাতেও আমি কিছু মনে করিনি। কিন্তু যেটা দেখে চক্ষু চড়ক গাছ, সেটা হলো এই জিনিসটা, যেটার স্ক্রিনশট আপনাদের এখন দেখাচ্ছি। দেখুন আমাদের প্রিয় ময়ূখবাবু কি বলেছেন। তিনি যেটা লিখেছেন খুব স্পষ্ট করে, সেটা হলো যে পাল্টি খেয়ে গেরুয়া টাই পরতে হয় না আজও, হঠাৎ করে স্টুডিওতে হিন্দুত্ববাদ নিয়ে কথা বলতে হয় না, রাষ্ট্রবাদ যে সাংবাদিকতার ফাউন্ডেশন স্টোন, আর সেটা নিয়ে কথা বলতে হলে যে পক্ষ নিতেই হবে, সেটা জাহির করতে হয়নি এই 5 বছরে। মজা পাচ্ছি, চিড়বিড় বাড়ছে, মিনমিনদের দেখে মজা পাচ্ছি। তো এইটা উনি ওনার পোস্টে লিখেছেন। তো যেটা বোঝা যাচ্ছে যে উনি খুব স্পষ্ট বলছেন যে উনি পক্ষ নিয়েছেন, সে ভালো কথা, কিন্তু চক্ষু চড়ক গাছটা হলো কিসে? সেটা হলো যে গদি মিডিয়ার মধ্যেও তাহলে আদি গদি আর নব্য গদির বিবাদ। তো একদিন আমরা কি শুনছিলাম যে গোটা পশ্চিমবঙ্গই আসলে তৃণমূল এবং সব সন্ত্রাসী আসলে তৃণমূলের। তো কেন? কারণ কোথাও তো বিজেপি কাউকে ঠ্যাঙাচ্ছে না, যারা ঠ্যাঙাচ্ছে তারা তৃণমূল বিজেপি হয়ে গেছে, তারাই এখন তৃণমূলকে ঠ্যাঙাচ্ছে। আর মহামহিম শ্রমিক ভট্টাচার্য 2 হাতে বিজেপির গেট ধরে একদম দাঁড়িয়ে আছেন, বলছেন কাউকে ঢুকতে দেবো না। তো তার কথা অনেকে শুনছে, আবার কেউ কেউ শুনছে না, সেই দুষ্টু লোকেরা সন্ত্রাস করছে। তো এইটা রাজনৈতিক ক্ষেত্রে ছিল। এখন তো দেখছি এই কেস গদি মিডিয়াতেও। তো তিনি একদম সরাসরি ইঙ্গিত করছেন গেরুয়া টাইয়ের দিকে, এবং তারপর সেটাকে পাল্টি খাওয়া বলছেন। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কুসুম কুসুম কিসের কুসুম বলে তিনি বিখ্যাত হয়েছেন, যে আমাদের প্রিয় ময়ূখ রঞ্জন,
তিনি এবার শ্রমিক ভট্টাচার্যের ভূমিকাটা নিয়ে নিয়েছেন মিডিয়ার ক্ষেত্রে, গদি মিডিয়ার ক্ষেত্রে। তিনি দুই হাত বাড়িয়ে গেট আগলে আছেন এবং দাঁড়িয়ে বলছেন আমরাই শাহী, কাউকে ঢুকতে দেব না। আমরাই শাহী কেন? কারণ আমরা পাল্টি খাই না। হঠাৎ করে হিন্দুত্ববাদ নিয়ে আমাদের কথা বলতে হয় না, কারণ এটা আমরা আগে থেকেই বলে আসছি। আমরা সরাসরি পক্ষ নিয়ে ফেলেছি, বাকি যারা আসছেন তারা কিন্তু জালি মাল। তো না, আমি হুবহু কোটেশন দিচ্ছি না, হুবহু উদ্ধৃতি দিচ্ছি না, পড়ে আমার যেটা মনে হলো এটা তাই, যে মোটের উপর উনি এইটাই বলতে চেয়েছেন। যদি এটা বলতে না চেয়ে থাকেন তাহলে আমি অত্যন্ত দুঃখিত। উনি যদি ব্যাখ্যা করে বলে দেন আমি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নেব। কিন্তু মোটের উপর আমি এটাই বুঝলাম। আর মোদ্দা কথা যেটা বুঝলাম সেটা হলো দল বদলু পাল্টিবাজ নব্য গদিদের কিন্তু আমরা নেব না। তো এই প্রসঙ্গে দুটো কথাই বলতে হবে, যে বেনো জল আটকানোর এই প্রবল প্রচেষ্টাকে প্রথমত সাধুবাদ জানাই। কিন্তু কথা হলো যে ওই একদিকে শ্রমিক ভট্টাচার্য যেমন বলছেন যে বেনো জল আমরা আটকাবোই, কাউকে ঢুকতে দেবো না, কিন্তু উল্টো দিকে সন্ত্রাস চলছে, এক্ষেত্রেও সেরকম একটা হবে না তো। আর দুই হচ্ছে, এইটা সব থেকে কৌতূহলোদ্দীপক বিষয় এবং আমার জন্য খুব 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 ইন্টারেস্টিং, সেটা হলো একদিন আমরা আলোচনা করছিলাম নব্য এবং আদিদের বিবাদ নিয়ে। সেটা আমরা তৃণমূলে দেখেছি, নব্যরা এসে তৃণমূল নাকি দখল করে ফেলেছিল এবং তারা আদিদের কোণঠাসা করে ফেলেছিল। এই কুণাল ঘোষ দুদিন আগে বলেছিলেন যে অমুককে দল ছাড়তে হয়েছে, তমুককে দল ছাড়তে হয়েছে। তো ওদের ব্যাপার কেন হয়েছে আমি জানি না, কিন্তু বিতর্কটা ছিল। বিজেপি আসার পর থেকে সমস্ত কিছুই অত্যন্ত দ্রুত গতিতে চলতে শুরু করেছে। মানে সব সরকার তৈরি হয়েছে, এক সপ্তাহ এখনও যায়নি, তার মধ্যেই শুনতে পাচ্ছি তৃণমূলরা সব বিজেপি হয়ে গেছে এবং এমন বিজেপি হয়ে গেছে যে তারাই এখন সন্ত্রাস চালাচ্ছে, অর্থাৎ দলের মুঠো, দলের একটা কর্তৃত্বের জায়গা তাদের কাছে চলে এসছে। তো বিজেপি তো সব কিছুই খুব তাড়াতাড়ি করে। এবং তারপর আমরা দেখলাম যে পরবর্তী ধাপ, যে মিডিয়ার মধ্যেও নব্যগদি এবং আদিগদিদের মধ্যে বিবাদ। তাহলে প্রশ্ন হচ্ছে যে টিভিতে যখন আলোচনা হয় এই নিয়ে কি তাহলে তরজা হবে? আমাদের প্রিয় ময়ূখ রঞ্জনকে একটা আসর বসাবেন যেখানে নব্যগদিদের আদিগদিরা তেড়ে গালাগাল দেবে এবং তারপর সেই তরজায় আমরা সকলেই আনন্দ পাবো। তবে আনন্দ পাওয়াটা শুধু নব্য বিজেপি আর পুরনো বিজেপির মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? নব্যগদি আর পুরনো গদিদের মধ্যে চুলোচুলি হোক, আলোচনা হোক। গদি মিডিয়া তো এমনি মাছের বাজার, সে তো আমরা জানি, ফলে তাতে নতুন কিছু খারাপ হবার নেই। কিন্তু এই চুলোচুলিটা হলে ওদের তো টিআরপি বাড়বে। তো এই চুলোচুলিটা দেখার জন্য আমি সত্যিই কিন্তু বিরাট পরিমাণে অপেক্ষা করে আছি। তো খারাপ খবর চারদিকে তো ঘুরে বেড়াচ্ছেই, তার মধ্যে এটা হচ্ছে আনন্দের খবর। তো আমরা কি দুঃখের মধ্যেও আনন্দ পাবো না? হ্যাঁ, একটু আধটু তো পেতেই হবে। দুঃখের মধ্যেই একটা জার্মান কবিতা ছিল যে যখন চারদিক অন্ধকার হয়ে আসবে, চারদিকে যখন আসার কোনো আলো দেখা যাবে না, তখন কি আমরা গান গাইবো না? অবশ্যই গান গাইব, সেটা অন্ধকারেরই গান গাইব। তো এক্ষেত্রে যখন চারদিকে গদি মিডিয়া ছেয়ে যাবে, যখন চারদিকে গদি মিডিয়া ছাড়া আর কিছু দেখতে পাওয়া যাবে না এবং গদি মিডিয়া মানে অন্ধকার, চারদিকে শুধু অন্ধকারই দেখতে পাবেন, তখন কি আমরা মজা করব না? নিশ্চয়ই করব। অন্ধকারকে নিয়েই মজা করব, গদি মিডিয়াকে নিয়েই মজা করব। তো সেইটা দেখার জন্য আমি খুব অপেক্ষায় বসে আছি। আশা করি আমাদের প্রিয় কুসুম খ্যাত ময়ূখ রঞ্জন আমার আশা পূর্ণ করবেন। তো এই আশাবাদ নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি। যারা দেখলেন অতি অবশ্যই লাইক করবেন, হাইপ করবেন, চ্যানেলটা ফলো করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কারণ দেখতেই পাচ্ছেন যে এই দুঃসময়ে আমরাই একমাত্র হাসির ঝিলিক আপনাদের দিতে পারি। তো আজকে এইটুকুই। প্রত্যেক দিন আসবেন, ইউটিউব সবসময় দেখায় না, কিন্তু প্রত্যেক দিন এসে চ্যানেলটা দেখে যাবেন। আমরা প্রায় প্রত্যেক দিনে তুলি, এক আধ দিন বাদ যেতে পারে, কিন্তু রোববার বাদ দিয়ে প্রায় প্রত্যেক দিনই তুলি। অতি অবশ্যই চ্যানেলটা দেখে যাবেন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।